সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। ঐক্য ছাড়া সংস্কার, সংস্কার ছাড়া নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারে না, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির মহাসচিব বলেছেন, বিএনপি সংস্কার নয়, নির্বাচন চাই, এটি সঠিক নয়। তবে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের দিকে যেতে হবে। বিশিষ্টজনরা বলছেন, নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে দিতে হবে স্বস্তি। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ঐক্য, সংস্কার, নির্বাচন। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং এম এ আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। প্রয়োজনীয় সংস্কার শেষে ভোট চায় বিএনপি জামাত। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে ঐক্য চান তথ্য উপদেষ্টা। সংস্কারবিহীন ভোট হলে আগাবে না দেশ, বললেন ডক্টর ইউনূস। দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা অংশ নিতে পারবেন না জাতীয় নির্বাচনে, বললেন অ্যাটর্নি জেনারেল। মামলা নিষ্পত্তি হওয়ায় খালেদা জিয়ার ভোটে অংশ নিতে বাধা নেই। সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু। কমিটির সদস্য ও গোয়েন্দাদের আলামত সংগ্রহ। দুর্ঘটনা নাকি নাশকতা বলা যাচ্ছে না এখনই, জানালো ফায়ার সার্ভিস। জাহাজে 7 খুনের বিচার সহ 4 দফা দাবিতে ধর্মঘটে শ্রমিকরা। পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং নতুন দর নির্ধারণে 2 সপ্তাহ পরও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। 40 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম, স্বস্তি ফেরেনি চালের বাজারে। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ঐক্য, সংস্কার, নির্বাচন। আজিজ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। যে ঐক্যের কথা বলা হচ্ছে এবং একই সঙ্গে বলা হচ্ছে যে দেশের সংস্কার প্রয়োজন এবং রাষ্ট্রের যে 16 বছরে যে হাল হয়েছে, আগাগোড়ায় সংস্কার দরকার। আবার নির্বাচনের দাবিও কিন্তু আছে, দ্রুত নির্বাচন করার এবং প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি রয়েছে। বিএনপি জামাতের তরফ থেকেও বলা হচ্ছে। এখন যেটা হচ্ছে যে সংস্কার এবং নির্বাচনকে কি প্রতিপক্ষ বানানো হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। ঐক্য, সংস্কার, নির্বাচন তিনটেই হয়তো দরকার। তবে প্রশ্ন হচ্ছে, সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট আছে কি? শাহাবুদ্দিনের সময় 21-22টা সংস্কার প্রস্তাবনা ছিল, পরবর্তী সংসদ তা পাশ করে নাই। এরশাদের সময়ও সংস্কার ছিল, যেমন 3 জোটের রূপরেখা ছিল, হাইকোর্ট বেঞ্চ বিভাগীয় সদরে টাচ করছিল, এগুলো কিন্তু অনুমোদন হয় নাই। দ্বিতীয়ত, 1/11-এর সময় প্রায় 121-22টা সংস্কার প্রস্তাব ছিল এবং ওই সময় তো সংস্কার অনেক আলোচনা হয়েছে। বিশেষ করে বড় দলগুলোর অনেক নেতা কিন্তু তাতে কিন্তু বাদ পড়ে গেছে, বিতর্কিত বানানো হয়েছে। তো সুতরাং বিষয়টা হলো, সংস্কার যা করবে এই সরকার, সেইগুলা পরবর্তী সংসদে নির্বাচিত যারা আসবে, সংসদ হবে, সেই সংসদ যদি অনুমোদন না করে তাহলে তো এটা ট্র্যাশ পেপার, এটা ডাস্টবিনে পড়ে যাবে, কোনো মূল্য নাই। এখন প্রশ্ন হইল, আপনি এই সরকারের অধীনে সংবিধান সমুন্নত রাখার ওত নিলেন, সেই সংবিধান আপনি সংশোধন করার ম্যান্ডেট পেলেন কোথায়? প্রশ্ন আছে। তাহলে আমার কথা, যে সংস্কার যদি করতে হয় তাহলে অবশ্যই অন্তত পক্ষে রাজনৈতিক দলরাই তো নির্বাচন করে ক্ষমতায় আসবে, সেই দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে সংস্কারটা হওয়া উচিত ছিল। এখন যতগুলো সংস্কার কমিশন আছে, সেখানে কি রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি আছে? সুতরাং এটা আমার কাছে মনে হচ্ছে এটা ট্র্যাশ পেপার ছাড়া কিছু হবে না এই সংস্কার। কিন্তু পরবর্তী সরকার এসে এই সংস্কার যে করবে তার গ্যারান্টি বাকি? তার গ্যারান্টি তো বললাম, 3 জোটের রূপরেখা হোসেন মোহাম্মদ এরশাদের সময় ছিল, কেউ করে নাই। এই যে এরশাদের সময়, 1/11-এর সময় কেউ করে নাই। তা আমার এই জন্যই বলছি, অন্তত পক্ষে যদি এখানে রাজনৈতিক দলের প্রতিনিধি থাকতো তাহলে তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতো। এখন তো তাও থাকবে না। এখন ধরেন বিএনপি সব দল, জামাত সহ, আওয়ামী লীগ বাদ দিয়ে, সবাই 14 দল মহাজোট বাদ দিয়ে
সবার সাথে আলোচনা করে 31 দফা করছে এবং এই 31 দফা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও দিছে। যদি ওইটাই বেসিস ধরে আলোচনা শুরু করত তাহলে কিন্তু একটা গতি পাওয়া যেত, একটা কিনারা পাওয়া যেত। ওটার ভিতরে যোগ করেন বিয়োগ করেন করতে পারতেন, তাহলে অন্তত পক্ষে ওখানে যদি কেউ বিরোধিতাও করতো তাহলে অন্তত বলতে পারতেন যে বিএনপি এটা দিছে, আপনারা নাকি সবাই সম্মতি দিচ্ছেন, এই কথাটা তো বলা যেত। এখন ধরেন উদাহরণ দেই, এরপরে যেটা হবে, রিপোর্ট যদি সাবমিটও হয়, ডিসেম্বরে দেওয়ার কথা ছিল, এটা হচ্ছে না, দেরি হবে। ডিসেম্বরে ধরেন জানুয়ারিতে দিল, দেওয়ার পরে এখন বলেন বিএনপি বলছে যে ওয়েস্টমিনস্টার সিস্টেম অর্থাৎ যেরকম আছে ওরকম ভাবেই নির্বাচন, জামাত বলছে আনুপাতিক হারে নির্বাচন চাই। এখন আওয়ামী লীগ বাদ দিয়ে এই দুটোই বড় দল, ধরেন দুই জায়গায় দুই দল স্টিক করলো, ঐক্যমত কিভাবে সংস্কার হবে বলেন? সংস্কার তো হবে না। তো তাহলে এটা হবে না। তাহলে প্রফেসর ইউনূস একবার বলেছিল যে সংস্কার যতটুকু চায় ততটুকু নিয়ে নির্বাচনে যাব, আবার বলছে সংস্কার না চাইলে সংস্কার বাদ দিয়েই যাব, বলছিল তো। আবার উনি বলেছেন 25-এর শেষে অথবা 26-এর প্রথমার্ধে আপনার জাতীয় নির্বাচন হতে পারে। হ্যাঁ, আবার সরকারের কর্মচারী প্রেস সেক্রেটারি বলে দিল, দিন তারিখ দিয়ে দিল 26-এর জুনে হবে, উনি দিন দিয়ে দিল। আবার অন্যরা বলে, ছাত্র উপদেষ্টারা বলে সংস্কার আগে তারপরে নির্বাচন। এখন আজকে আবার বলে দিল সংস্কার, প্রধান উপদেষ্টাই বলে দিল যে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে। তো নির্বাচনটা কবে? রোডম্যাপটা কেন দেয় নাই? রাজনৈতিক দলগুলো তো আপনার দাতব্য প্রতিষ্ঠান না, তারা তো নির্বাচন চাইবেই। এবং বিরোধী দল না, বিএনপি এটা স্বাভাবিক, বড় দল, এখন তারা হয়তো সামনে সরকার আপনার তারাই হয়তো ফর্ম করবে, তারা তো নির্বাচন চাইবেই। এখন অন্য যারা দুর্বল আছে, কম্পারেটিভলি দুর্বল, তারা কিন্তু এটা পিছাইতে চায় এবং বোঝা যায় ছাত্ররা দল করবে, তাদের তো সংগঠিত হওয়ার জন্য সময় লাগবে, এইসব কারণ। এখন তাহলে ছাত্ররা সংগঠন করবে, এটা তো জানা গেছে যে প্রধান উপদেষ্টা 1/11-এর সময় একটা রাজনৈতিক দল করার চেষ্টা করছে। আজকে তারা বলছেন যে তারা দল করবেন না, একটা রাজনৈতিক শক্তি হিসেবে থাকতে চান। এইভাবেই হবে, শক্তি হিসেবে থাকবে। শক্তি তো কেমোথেরাপি খাইতে খাইতে ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা হলের ভিতরে ঢুকছে, এখন তো অন্য জায়গার থেকে দাওয়া করার, দল করলে তো দাওয়া খায় কোথাও যাইতে পারবে না। আমি আরো উদাহরণ দিয়েছি, শোনেন। সবচাইতে ডেডিকেটেড এবং ট্রেন্ড কর্মীদের দিয়ে যুব সমাজের একটা দল, গ্রুপ নিয়ে জাসদ হয়েছিল, কিন্তু হঠকারিতার কারণে সেই জাসদ টেকে নেই। আর এটা তো স্কুলের ছাত্র থেকে শুরু করে ইউনিভার্সিটি অনেকে পাশ করে বেরোয় নাই, এত ছাত্রদের মিললে একটা সংগঠন করার চেষ্টা করছে। এক শ্রেণীর লোক দিয়ে এই দেশে কোনো রাজনীতি হয় না। এরা অলরেডি কিন্তু আগে যেমন দেখছে না, সারা ঢাকা শহরে পা ফেলানোর জায়গা নাই, ভাবছে যে ওইরকম আছে, অত নাই, এখন মুখে আসছে, এখন কিন্তু আওয়াজ মুখে চলে আসছে। ডাক দেন না, মাঝে মধ্যে ডাক দেন না, কয়জন হয়? এখন যদি পার্টি করে সর্বোচ্চ ভিপি নূরের পার্টি, এর উপরে আর হবে না। জি, আজিজ ভাই আপনার কাছে আবার আসবো। মাসুদ কামাল ভাই, সংস্কারও চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে, সংস্কার কবে শেষ হবে, নির্বাচন কবে হবে, ধারণা কি? ধারণাটা অনেক কিছু না, আমি কি ভাবি আপনি কি ভাবেন কিছু যায় আসে না, উনারা কি ভাবেন সেটা ইম্পর্টেন্ট। কারণ উনারা কারা? উনারা হলো যারা সরকারে আছেন, যারা রাজনৈতিক দলে আছেন, যারা নতুন দল করতে চান। কিছু ফাঁপানো বেলুন আছে, দেখতে বড় দেখা যায়, আসলে বড় না। তারা কি ভাবেন, এগুলি অনেক কিছুর উপর নির্ভর করে। আবার কিছু কিং মেকার আছে আমাদের এখানে, কিছু মিডিয়া আছে, মিডিয়াগুলো কি ভাবে, এগুলো কিন্তু অনেক কিছু এখানে একসঙ্গে কাজ করে। আমি আজকে এই যে অনুষ্ঠানটা নিয়ে আলোচনা হচ্ছিল আর কি, আজকে যেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, উপদেষ্টাদের মধ্যে রিজওয়ানা হাসানকে দেখলাম, উনি বক্তব্য দিয়েছেন। আবার আলী রিয়াজ সাহেব বক্তব্য দিয়েছেন, যে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ একটা প্রতিষ্ঠান, ওই সংগঠনের। তো তাদের ওটা 2 দিন ব্যাপী অনুষ্ঠান, আগামীকালকে হবে। বিশাল আয়োজন, এত টাকা কোথেকে আসে আমি যাই না, বিশাল আয়োজন তারা করেছে। এই প্রতিষ্ঠানটা মূলত আমি চিনি, এই সংগঠনটা, এই সংগঠনের সঙ্গে শুরুর দিকে আমিও ছিলাম।
এই সংগঠনটা বেসিক্যালি বিদেশ নির্ভর সংগঠন। আচ্ছা। এই সংগঠনের উদ্যোক্তা তারা প্রায় সবাই বিদেশ থাকেন। দেশের মধ্যে যা দু একজন ছিলেন তার মধ্যে আমিও ছিলাম শুরুর দিকে। পরে ধীরে ধীরে ওনারাই আমাকে আর ডাকেন না, আমিও যাই না, আর কি করা যাবে। মাঝে মাঝে ওয়েবিনার আমরা করতাম, হঠাৎ করে দেখি ওনারা বেশ পাওয়ারফুল হয়ে গেছেন। এর সঙ্গে আলী রিয়াজ সাহেব ছিলেন শুরুর থেকেই। তো যা হোক, তো ওনারা একটা আয়োজনটা করেছেন। দেখেন এখানে কতগুলি কথা বিভিন্ন পত্রিকায় দেখলাম যে বলা হয়েছে একটা, শিরোনাম করছে আরেকটা। আমি কিছু আপনাকে এক্সাম্পল দিই, তাহলে বুঝবেন আপনি যে মতলবটা কোথায়। যেমন ধরেন আমি প্রধান উপদেষ্টা উনি কি বলছেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন ঐক্য বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। এটা ডক্টর ইউনূসের বক্তব্য। প্রথম আলো এখানে শিরোনাম করছে সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কই গেল? আচ্ছা, বিষয়টা খেয়াল করেন আপনি। মানে উনি বলতে চাচ্ছেন যে আপনি যদি সংস্কারটা করবেন সেই সংস্কারটার মধ্যে ঐক্য থাকতে হবে। এবং দিয়ে একই বাক্যে উনি শেষ অংশে বলছেন যে সংস্কারবিহীন নির্বাচন। প্রথম আলো শিরোনাম দেখেন আপনি, তারা করেছে সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না, ডক্টর ইউনূস বলছে। তাহলে উনি বোঝা যাচ্ছে যে সংস্কার এবং নির্বাচন এই দুটার মধ্যে অপশন। মানে প্রথম আলোর ইন্টেনশনটা কিন্তু এটা। ডেইলি স্টারে বাংলাতেও একই হেডলাইন করছে, একই গ্রুপের। তো ওনারা একটা ইন্টেনশন নিয়ে আসেন যে ওনারা সংস্কারের উপরে বেশি জোর দিচ্ছেন। আলী রিয়াজ সাহেব সংস্কারের উপরে বেশি জোর দিচ্ছেন। আপনি গ্রুপটা খেয়াল করেন, কিন্তু আপনি পোলারাইজেশনটা খেয়াল করেন। তো তারা সংস্কারটাকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং সংস্কার এবং নির্বাচনকে তারা একদম মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। যে জিনিসটা নাকি আলোচনাটা উঠছে এবং আমরাও কিন্তু বিভ্রান্ত হচ্ছি। আপনি কিন্তু বললেন যে সংস্কার নাকি নির্বাচন, আর তার আগে যে ডক্টর ইউনূস বলল যে সংস্কারের মধ্যে ঐক্য থাকতে হবে, এইটা তো কেউ বলে না। আচ্ছা, সংস্কারের মধ্যে ঐক্য থাকবে? আসলে এবার আলাপ করি। অনেকে বলে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আমিও মানি সংস্কার খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে নির্বাচনের জন্য আন্দোলন করি না, সংস্কারের জন্য আন্দোলন করছি। খুব ভালো। আপনি বললেন সংস্কার আমরা করব, করেন। সংস্কারটা আপনি কার দিয়ে করাবেন ভাই? আপনি যে সংস্কারটা করাবেন, আমি আপনাকে বললাম যে আমি আপনাকে 10 জনের খাবার রান্না করে দিব বললে, আমি বললাম আপনি আমাকে সব জানেন, আমি রান্না করে দিচ্ছি। আপনি ওনাকে জিজ্ঞাসা করলেন যে মাসুদ কামাল যে বলছে 10 জনের খাবার রান্না করে দেব, ওর কি কোনো এক্সপিরিয়েন্স আছে? উনি বলবে হ্যাঁ আমি একদিন দেখছি ও চা বানাইতে পারে। আচ্ছা, তা আমি চা বানাইতে পারি, এই এক্সপিরিয়েন্স নিয়ে আমি 10 জন লোকের খাবার রান্না করে দেবো, বিরিয়ানি অথবা কাচ্চি বানিয়ে রান্না করে দেবো। আমি কিন্তু বলছি আপনিও আমাকে পার্সোনালি খুব পছন্দ করেন যে মাসুদ কামাল ভাই তো আমার খুব ক্লোজ লোক, দেই তাকে দায়িত্বটা। এই দায়িত্ব পালন করলে সে জয়েন্ট সেক্রেটারি বেতন পাবে, গাড়িটারি পাবে, ভালোই তো, খারাপ কি? তার কিছু ইনকাম হোক, আমার কামটা হোক। কি হবে ভাই? আলটিমেটলি ওই 10 জন লোক আপনারও পিটাবো, আমারও পিটাবো, কাজ কিন্তু কিছু হবে না। তো যাদেরকে আপনি নিয়োগ করেছেন সংস্কারের জন্য, তারা কি ক্যাপাবেল? আপনি বলবেন হ্যাঁ ক্যাপাবেল। কেমনি ক্যাপাবেল? আপনি আমার প্রমাণ করেন, আপনি আমাকে প্রমাণ করে দেন এই লোকগুলি যে যোগ্য লোক। কেমনে? এরা কিভাবে নিয়োগ পাইছে ভাই? এরা নিয়োগ পাইছে হলো আজিজ ভাই। আজিজ ভাই আমার একটা কমিটি করতে হবে, বলুন তো কারে কারে নেওয়া যায়। আজিজ ভাই কি করবেন? উনি যাদেরকে চেনেন অমুক অমুক আমি চিনি, নিয়ে নেন। আপনি মনে করেন একটা টিভি করবেন, আপনি আমাকে বললেন ভাই আমি একটা টিভি করবো, কারে কারে নেওয়া যায়। তা আমার একটু টিভির এক্সপিরিয়েন্স আছে, আমি বললাম তা আমার সঙ্গে কাদের কথা বলবো? যারা আমার সঙ্গে কাজ করছে তাদের কথা বলবো। এর বাইরে কিন্তু আমরা জানি না কাউকে। এখানেও একই অবস্থা হয়েছে। উনি যাদেরকে চিনেন, ওনারা যাদেরকে চিনেন তাদেরকে নিয়ে আমরা আর মামুরা এটা বানিয়ে ফেলাইছি। এই সংস্কার যে কাজ করতে পারবে কিভাবে প্রমাণ করছেন আপনি? কেমন লোককে নেওয়া হয়েছে উদাহরণ তো পাইছি একটা। ওই যে আপনার কি বলে আপনার এই যে জনপ্রশাসনের সংস্কারে এক বিখ্যাত জ্ঞানী লোক গেছিল, এক সক্রেটিস, বলে নাই লেখাপড়া করে আসেন। ওর লেখাপড়া কিন্তু শেষ হয় নাই। ও লেখাপড়া করার জন্য সাংবাদিক আবার নতুন স্কুলে পাঠাতেছে। তো এরাই তো সংস্কার কমিশনে ছিল, এরাই তো ছিল, ছোড়ার বোড়ারা ছিল তো ভাই। তো আলটিমেটলি হচ্ছেটা কি? এই সংস্কারের সঙ্গে জাতীয় ঐকমত্য কি হবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুন্দর করে বুঝাই দিছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিল না এখানে, উনি এখানে চমৎকার করে বলছে যে আলী রিয়াজ সাহেব যে বললেন যে ওনার এখানে 1 লাখের উপরে প্রস্তাব আসছে, 1 লাখ।
একটা সংস্কার কমিশন, কোনটা? সংবিধান সংস্কার কমিশনে। সংবিধান সংস্কার কমিশনে 1 লাখের উপরে প্রস্তাব আসছে। এখন সেই প্রস্তাব নিয়ে তারা যখন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবে, ভাই হবেটা কি বলেন তো আপনি? হবেটা কি? 1 লাখ সংস্কার কি কেউ উচ্চারণ করে পড়তে পারবে? কে পড়বে, কে শুনবে? তো ওইখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন, আজকে বলছেন উনি বলছেন যে আপনাদের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের আপনাদের সঙ্গে নেওয়া। নেই নাই কেন? তখন নেন নাই। এখন 1 লাখ প্রস্তাব নিয়ে আপনি রাজনৈতিক দলের সঙ্গে বসবেন, রাজনৈতিক দলের কোনো খেয়ে কাম নাই যে এনজিওর প্রস্তাব নেওয়ার জন্য তারা উনি যাব। এনজিওরা জ্ঞান দিবে পলিটিক্যাল পার্টিকে যে আপনি তো পলিটিক্যাল পার্টি করেন, আপনি এইভাবে চলবেন। কেউ এনজিও, কেউ বিদেশ থেকে আবির্ভূত হয়েছে, এরা জ্ঞান দিব। আমার দেশের কেউ নাই ভাই, এই সমস্ত নখরামি করে কোনো লাভ নাই, পরিষ্কার কথা। এবং তারপরে এরপরে যখন চান্স পাবো তখন কমনি। আজিজ ভাই, যেটি হচ্ছে যে সংস্কারেও ঐক্য দরকার। এই যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে রাজনৈতিক দলগুলো তাদেরকে যেভাবে সহযোগিতা করে আসছিল এবং এখনো করা হচ্ছে, কিন্তু এই নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে দেখেছি যে বিএনপিরও মনোভাব কিন্তু পরিবর্তন হয়েছে। তো আসলে সংস্কারের ঐক্য হবে কি? পরিবর্তন হয়েছে মনোভাবটা তারা এখন বলছে যে নির্বাচনটা এই দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা কারণে মানুষ স্বস্তিতে নাই, এইসব বিষয়গুলো নিয়ে স্বস্তিতে বক্তব্যের অংশ। মূল কথা হচ্ছে তারা যেটা মূল কথা বলছে, মিনিমাম সংস্কার করে নির্বাচন দেওয়া পরিষ্কার। কারণ বিএনপি তার 31 দফা সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দিয়েছে, এর বাইরে কোনো সংস্কার করবেন সংসদে বিএনপি আসলে ওটা ফেলায় দিবে। সহজ কথা। ওই যে বলছে না কোনো দলের প্রতিনিধি রাখছেন, যদি বিএনপির একজন প্রতিনিধি থাকতো, তা যদি আলী রিয়াজ সাহেব ওইটা যদি তার উপস্থিতিতে তার মতামতের ভিত্তিতে যদি সেটা অ্যাকসেপ্ট করাইতো, তাহলে বিএনপি একটা বাইন্ডিংসে আসতো না। এখন তো কেউ নাই, এখন 24 জন মানুষ যা চাইতেছে তাই করতেছে। আমি অনেক জায়গায় বলি, আমার গ্রাম দেশে বলে আমার কাম আমি করব, তো খালি হুনায় লব। রাজনৈতিক দল, আমাদের দেশের রাজনৈতিক দল কিন্তু ওরকম না, এটা ইউরোপিয়ান রাজনৈতিক দল না। হুনায় লইতে পারবেন না, ওরাই হুনাবো। আপনি যদি কাউরে জিজ্ঞেস না করে যদি কোনো সংস্কার করেন, রাজনৈতিক দল কবে ঠিক আছে ভালো করছেন, ইলেকশন দিয়ে দেন। রাজি ইলেকশনে জিতবো, দিয়ে করলে ওটা ডাস্টবিনে ফেলাইতে হয় আগে, সংসদের ভিতরেই আনিস না ওই কাগজ। কি করবে বলেন? সুতরাং শুরুটা করছে ভুল। রাজনৈতিক দলকে সবসময় এই অন্তর্বর্তীকালীন সরকার অ্যাভয়েড করে চলছে। আইনে তো এটা ইল্লিগাল সরকার, এটা তো আমরা বলি না। কিন্তু যখন কমিশন হলো তখন তো রাজনৈতিক দলগুলো দেখলাম যে স্বাগত জানাচ্ছে, ভাবছে ইলেকশন আয় পড়তেছে। কমিশন যখন করে ফেলছে অনিয়মিত। দেখেন শেখ হাসিনার যে সিস্টেম, আপনার ইলেকশন কমিশন করছে, অথচ তারা তৈরি করে একটা ইলেকশন কমিশন করে দিছে। তাহলে এটি মাসুদ ভাইয়ের কথা বলতে হয় যে তাহলে খাতিরিয়ার লোক পড়ে রয়েছে, যদি ওদের কমিশনে না নেয় বানায় দাও। বিচার বিভাগ সাজায় দিছে নিজের লোক দিয়া। হ্যাঁ, দেখেন যেখানে জাগ দেওয়া দরকার নাই সব প্রশাসনের আমলা বসায় দিতেছে, সব জায়গায় আপনি দেখেন তাদের খাতিরা, তাদের অনুগত লোক ছাড়া কোনো প্রশাসনে কোনো জায়গায় কাউকে বসানো হচ্ছে না, পরিষ্কার বক্তব্য। তো সুতরাং যার ফলে পুরো লেজে গোবরে লাগাই দিছে, সরকার তো চালাতে পারতেছে না। এবং সামনে ইলেকশন করে দিতে হবে। আবার আমি রেফারেন্স দিই, দেখেন গত নভেম্বরের 15 তারিখে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট দিয়েছিল, প্রতিবেদন, এটা ছাপা হয়েছে বাংলাদেশেও। তারা বলছে যদি যে প্রত্যাশা জনগণের অন্তর্বর্তীকালীন সরকার যদি পূরণ করতে না পারে, ব্যাখ্যা দিছে কি গণ অভ্যুত্থান সবই বলছে, প্রত্যাশা পূরণ করতে না পারে এবং রাজনৈতিক দলের সাথে যদি দূরত্ব তৈরি হয়, তাহলে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে। কে পূরণ করবে সেটাও বলে দিছে এবং ওই জায়গায় যাবে। ইচ্ছে করলে আমি বলি আমার গ্রামের ভাষায় যে রাজনৈতিক দলগুলো এত দলের সাপোর্টার, এই 24 জনের কারণে ফাটাবাসের চিপায় পড়ছে। কারণ এটারে একদিন ফু দিলে সব উড়ে যাবে, ওই 24 জন উড়ে যাবো। ওই পোলাপান কিচ্ছু না, পোলাপান রাস্তায়ও বাড়াইতে পারবো না, কোনো একটা গলিতেও দাঁড়াইতে পারবে না। এটা ধরেন লাগবে না ছাত্র দল আর যদি ছাত্র শিবির নামে,
হ্যাঁ, এদের সময় কোনো জায়গায় একটা ঠ্যাং ফেলে ওই দৈনিক ওই যে একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা দৈনিক হেলিকপ্টার নিয়ে নিয়ে যায়। হ্যাঁ, হেলিকপ্টার তো ফেলায় দিব, হেলিকপ্টার নিয়ে উঠতে এটা কি বাপের রাজত্ব নাকি? আপনি দৈনিক আরে কোনো রাজনৈতিক দলের মন্ত্রী কোনো হেলিকপ্টার নিয়ে যায় নাকি? গেছে নাকি বলেন না? এই দৈনিক হেলিকপ্টার নিয়ে একে পানি ভাত মনে হয় নিজের বাপের হেলিকপ্টার সমানে যাইতেছে গরিবের টাকা নিয়ে। এটা কি? এটা কি? আপনাদের টেলিভিশনে আপনাদের এখানে যে বসে সিও বাদ দিয়ে মালিকের সাথে দেখা করছে না, ইনভেস্টরের সাথে দেখা করছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? ওখানে গেলে টাকা কড়ি পাওয়া যাবে, এখানে গেলে হয়তো চাকরি খাওয়া যাবে অথবা চাকরি দেওয়া যাবে। এখানেই তো চাকরি যদি দিতে আসে এখানে তো আসা উচিত ছিল, ওই ইনভেস্টরের কাছে কেন গেছে? আজিজ ভাই, এটা অন্য প্রসঙ্গ। এটা তো অন্য প্রসঙ্গ না, এটা জানাজানি হয়ে গেছে, গোপন রয়েছে না। এটা বৈষম্য বিরোধী একজন নেতা আইছে, নাম কইতেছি না, কিন্তু কয়ে দিলে তো বুঝতেই পারছেন আমি ধরে হালাইছি। এগুলো উচিত না, সরকার চালাতে উচিত না। আপনি একদিকে উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আছে 3 জন, বাইরে ছাত্ররা করছে আন্দোলন, মাঝে মধ্যে বিরোধিতা করে, আবার অনেক ইস্যুতে বিরোধিতা করে, আবার ছাত্ররা বিরোধিতা করলে ফুস করে অন্তর্বর্তীকালীন মেনে নেয়। হ্যাঁ, অন্তর্বর্তী সালে উপদেষ্টা এক একজন এক এক কথা বলে। ছাত্ররা বিরোধিতা করলে মানবে না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিজেই বলেছেন যে ছাত্ররা তাকে বসিয়েছে। ওই জায়গায় তো সমস্যা। ওই দিন যে কথা বলছে সাথে সাথে রাজনৈতিক দলকে নেগেটিভ, তাদের কোনো কোঅপারেশন আন্দোলনে ছিল না, কোনো যোগদান ছিল না। আরে ভাই 17 বছর সংগ্রাম করে একটা পরিস্থিতি উত্তপ্ত করছে, তাওয়া গরম করছে, ওখানে ছাত্ররা এসছে, ছাত্রদের সামনে তাদের পিছন থেকে হেল্প করছে। কারণ বিরোধী দল মারে, গুম করে, খুন করে, সারা জীবন তো বহু লোক, 700 লোক গুণমি হয়ে গেছে বিএনপির, 50 লোক কেসেই ঢুকে গেছে। তারা হয়তো আত্মরক্ষার্থে পিছন থেকে দেখেন ওই যে কি কি ওই ছোট ছোট পার্টি কিছু শব্দ ইউজ করে, ওইসব শব্দ কিন্তু ছাত্ররা ব্যবহার করে সমানে। অর্থাৎ এখানে রাজনৈতিক দলগুলো ব্যবস্থাপনা অমক সমক এইগুলো ব্যবহার করে শব্দ, এগুলো কিন্তু রাজনৈতিক দল থেকে পাওয়া। তা আমার বক্তব্য একটাই, সিরাজুল আলম খান ছিল, এখানে মাহফুজ আলম আছে, জুনিয়র গডফাদার আর সিনিয়র গডফাদার ছিল। ওই সিনিয়রটা ফেল, ভন্ডুল হয়ে গেছে, এটা তো জুনিয়র। হ্যাঁ, তো কয় হিমালয় পর্বতের পাদদেশ থেকে এটা বাংলা, এরপরে আবার কারকে উড্ড করে হেলায় জাঁতা খা। এটা উপদেষ্টা, এরা সরকার চালাবে, এরা পার্টি বানাবে, এরা জনগণের সমর্থন পাবে? প্রশ্নই আসে না। জি, মাসুদ কামাল ভাই, সংস্কারে ঐক্য দরকার, নির্বাচনের বিষয়ে ঐক্য দরকার, কিন্তু এই ঐক্যটা এখন কোন পথে? আমরা যে এই সরকারের যে 5 মাস প্রায় হতে চললো, নানা ক্ষেত্রেই আমরা দেখেছি যে আস্থা কমে গেছে। কেউ বলছেন যে তাদের প্রতি যে জনগণের আকাঙ্ক্ষা সেটি একেবারে এখন তলানিতে এসে ঠেকেছে। জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে যে প্রতি সরকারের দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, সব মিলিয়ে ঐক্যের কথা বলা হচ্ছে, কিন্তু এই ঐক্যটা এখন কোন জায়গায় আসে? ঠিক ভাই দেখেন, ঐক্যটা তো মুখের কথা হবে না। ঐক্যের প্রথম শর্ত হলো আস্থা। ঐক্যের আহ্বানটা যিনি জানাচ্ছেন তার প্রতি আস্থা, সে আস্থাটা কি আছে? আস্থাটা কি আসবে? আসবে আস্থা? বলেন আপনি আমাকে বলেন ভাই, জাতীয় ঐক্য গঠন প্রক্রিয়াটা বানাবে, তাই না? সেটার প্রধানকে প্রধান হলো ডক্টর ইউনূস, সহকারী প্রধানকে ডক্টর আলী রিয়াজ, তারপরে আর কে? তারপরে হলো এই যে 6টা কমিশন আছে, 6টা কমিশনের 6টা চিফ, ঠিক আছে তো? তারপরে আরো তারা নিতে পারবে, তার মানে অন্য অন্য কমিশনের প্রধানদেরকে নিবে, নিয়ে তারা করবে জাতীয় ঐক্য কমিশন। তাহলে এই সবগুলি চিফকে আপনি মাথা মাথায় একবার ভিজুয়ালাইজ করেন নামগুলি, তাহলে ডক্টর ইউনূস তো অনেক ব্যস্ত থাকবেন। তাহলে ভার্চুয়ালি আলী রিয়াজই হলো এটা প্রধান। আলী রিয়াজের আহ্বানে সবাই আসবে। আলী রিয়াজ কে ভাই? আলী রিয়াজকে কয়জন লোক রাস্তাঘাটে দেখছে? তারে মাঝে মাঝে আগে দেখা যায় তো প্রথম আলোর উপসম্পাদকীয় পাতায়, ওইখানে মাঝে মাঝে উনি কলাম লিখতেন, আর মাঝে মাঝে ওয়েবিনারে কিছু অনুষ্ঠান করতেন। সরকার পতন হওয়ার পর প্রথম উনি দেশে আবির্ভূত হইলেন, হয়ে নিয়ে একটা থিওরি দিলেন CGS এর, যে এই সংবিধানকে পুনর্লিখন করা যাবে, পুনর্লিখন করতে হবে, সংস্কার করা যাবে না। এই থিওরি দিয়ে উনি আলোচনায় আসলেন, তারপর এক জায়গায় গেলেন। আলী রিয়াজ সাহেবকে ওনার এইগুলি করার আগে ওনার উনি যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বটা ত্যাগ করে আসছেন, উনি তো আমার কাছে বিদেশি লোক, সিম্পলি উনি আমার কাছে একজন ফরেনার।
ফরেন বডি আমার এখানে ঢুকে পড়ছে। উনি তো যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়ার সময় ওত করেছেন, যে ওত নিয়েছেন যে আমি যুক্তরাষ্ট্রের স্বার্থ সমুন্নত রাখবো, করেন নাই? কিন্তু আমাদের এখানে এসে আমাদের এটার মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করতেছেন। আমি যদি মনে করি ডক্টর ইউনূসের একটা সমস্যা কি জানেন, আমি বলি আপনাকে। ডক্টর ইউনূস আসলে পুরোপুরি বাঙালি না, উনি পুরোপুরি বাংলাদেশি না। উনি কিন্তু দেখেন বাংলার যারা নাকি লোক, মানে মানে আদি অকৃত্রিম বাংলা, এদের সঙ্গে ওনার সম্পর্ক নাই কিন্তু আসলে। আপনি দেখেন ওনার বাংলাদেশের মধ্যে সম্পর্ক আছে কি একটা গ্রুপের সঙ্গে, প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক। আর সম্পর্ক হলো মানে ইংরেজি সাংবাদিকতা যারা করেছেন ওদের সঙ্গে ওনার সম্পর্ক ভালো। আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক নাই বাংলাদেশের মানুষের সঙ্গে। উনি আপনি হিসাব করে দেখেন তো বছরে কতদিন দেশে থাকেন, কতদিন বিদেশ থাকেন, উনি চেনেন এইটাই ওনার পৃথিবী। এখন উনি আমেরিকা থেকে আসছেন, উনি তো বিরাট জ্ঞানী পাইছেন একটা গণমাধ্যম সংস্কার করবে কামাল আহমেদ। কেন? উনি ব্রিটেন থাকেন। বাংলাদেশে গার্ডিয়ান বাই করবেন উনি গণমাধ্যম সংস্কার করবেন। বাংলাদেশের সাংবাদিকদের কষ্ট, দুঃখ, বেদনা, পেইন এগুলি উনি ফিল করতে পারবেনই না ফিল করতে। জীবনে কোনদিন বেতন ছাড়া চাকরি করছেন? বাংলাদেশে অবসর এলাকায় জানতো সাংবাদিকদের 2000-3000 টাকা বেতন পায় অনেক সাংবাদিকরা। এগুলি উনি কি করে বুঝবেন? তো এই সমস্ত লোক নিয়ে ওনারা বসছেন এখানে, উপদেষ্টা পরিষদ করছেন। আচ্ছা আপনি আমাকে বলেন, আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলি। ধরেন অগাস্টের 1 তারিখে আন্দোলন তীব্র হচ্ছে, আপনি যাদেরকে বললেন এই যে তোমরা আন্দোলন করতেছো, যদি তোমরা আন্দোলনে বিজয়ী হও তাহলে তোমাদের স্বাস্থ্যমন্ত্রী বানাবো বেগম নূরজাহান বেগমকে। এই যদি বলতেন, আন্দোলন ওরা যাদের কাছে বলতেন তারা যদি আপনি পীড়িত বলতে পারি নূরজাহান বেগমটাকে তারা আমি স্বাস্থ্যমন্ত্রী বানাবো কেন? হয়ে গেছে না সে? একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার আসছে, এই সরকারের 80% উপদেষ্টা গণ অভ্যুত্থানের সঙ্গে তাদের মিনিমাম কোনো যোগাযোগ ছিল না, মিনিমাম নয়, 80% উপদেষ্টার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নাই। ওনারা শারীরিক, মানসিক, আর্থিক, মনোজাগতিক যেভাবে বলেন, তারা কখনো এই আন্দোলনের সঙ্গে ছিলেন না। তো ওনারা আন্দোলনের চেতনাকে ধারণ করবেন না। দেশ চলে যাচ্ছে আমলারা। উদাহরণ দিয়ে বলি ভাই, সিম্পল উদাহরণ দিয়ে বলি, ভূতাপেক্ষা প্রমোশন, হ্যাঁ ভূতাপেক্ষ প্রমোশন দেওয়া হচ্ছে। কেন? যে তারা আওয়ামী লীগের আমলে নাকি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই জন্য 786 না 84 জনকে প্রমোশন দেওয়া হবে। কেউ জয়েন্ট সেক্রেটারি ছিল, তার আরও যাওয়ার কথা ছিল, তারা থামাই দিচ্ছে, অতএব তাকে প্রমোশন দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কোনো সন্দেহ নাই। এ বাবদ এককালীন যাবে 42 কোটি টাকা এককালীন, তারপরে প্রতি বছর যাবে 13 কোটি টাকা করে। যতদিন তারা বাঁচবে এটা যাইতে থাকবে। বুঝেন ব্যাপারটা আপনি? এককালীন 42 কোটি, পরে প্রতি বছর 13 কোটি। এই যে যারা আহত হয়েছে রে ভাই, চোখের চিকিৎসা করতে পারতেছে না, এদের জন্য কয় কোটি টাকা লাগে? 5 লাখ টাকা করে দিবেন জুলাই ফাউন্ডেশন না কিসের মাধ্যমে 5 লাখ টাকা করে দিয়ে শেষ করতে পারছেন? কয় টাকা লাগতো? এই সবগুলি ভূতাপেক্ষার যেগুলো আছে সবগুলি যোগ করলে ওই একজনই যা চোখ নষ্ট হয়েছে তার সমান ত্যাগ এদের আছে। এদের কি ত্যাগ ছিল এই আন্দোলনের সঙ্গে আমার বুঝান। এই আন্দোলনে এদের কি ত্যাগ ছিল? কোনো ত্যাগ ছিল না। এরা নিজেরা নিয়ে নিচ্ছে। মহার্ঘ ভাতা দেওয়া হবে সরকারি কর্মচারীদের, মহার্ঘ ভাতা। ওদের কি ত্যাগ ছিল বুঝান তো আপনি আমাকে ভাই। এইগুলি হলো এরা চালাচ্ছে দেশ, এটা কিন্তু কেউ কোনো প্রশ্ন করবে না। মহার্ঘ ভাতা চাইতেও শুনি নাই, কেউ কোনো প্রশ্ন করবে না, কিন্তু এরা দিবে। কেন দিবে? দেশ এরা চালায়। দেশ যে এরা চালাচ্ছে, আমার এই বৃদ্ধ উপদেষ্টারা বুঝতেও পারতেছে না যে কেমন করে দেশ ওরা চালাইতেছে, বুঝতেও পারে না। তো দেশ এইভাবে চলছে। এরা এইটা করবে, সেটা করবে, হ্যান করবে, ত্যান করবে। মানুষ এই সরকারকে ভালোবাসে কেন জানেন? মানুষ ভয় পায় যে ভাই আগে কোথায় ছিলাম আমরা, সেখান থেকে তো পাচ্ছি। এই বাঁচার আনন্দে, এই ভালোবাসার থেকে ভাবে এরা কিছু একটা করুক অন্তত পক্ষে। কিন্তু এই যে ভালোবাসা মানুষের, এই ভালোবাসা ধারণ করার ক্ষমতা এদের নাই, জাস্ট নাই। আমাদের এখানে ভাই গণতন্ত্র বলেন,
সংস্কার বলেন, আমদানিকৃত গণতন্ত্র সংস্কারের কোনো দরকার নাই। বাইরের থেকে আসলে আপনি আমাকে শিখাবেন? হবে না। বাইরের থেকে আসা জ্ঞান চাই না আমরা, আমাদের এখানে বহুত জ্ঞানী লোক আছে। জি, আজিজ ভাই, এই যে আমলাদের কথা যেহেতু উঠলো, এই যে সচিবালয়ে আগুনের ঘটনার পরে আমলাদের নিয়ে যেটি মাসুদ কামাল ভাই বললেন যে আমলারা দেশ চালাচ্ছে এবং এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সুবিধাভোগী কিন্তু আমলারা, এবং এইও বলা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের আমলারা এখনো সক্রিয় এবং তারাই সরকারকে বেকায়দা করার চেষ্টা করছে বা ষড়যন্ত্র করছে। আপনার কাছে কি মনে হয়? আমি এর আগেও বলেছি, আবার বলি, বণিক বার্তা তো একটা ক্রেডিবল পত্রিকা। তারা একটা অনুসন্ধানে রিপোর্ট করেছিল। তারা বলেছে প্রশাসন ক্যাডারের 95% হচ্ছে ফেসিবাদের দোষর, এবং এরা ভোট রিগিং করছে, এরা খুনের পৃষ্ঠপোষকতা করছে, সব কিছু করছে। অথচ যখন ডিসি পদায়ন করছে প্রশাসন ক্যাডারের লোক। বলেন, আপনি প্রশাসন নিরপেক্ষ নির্বাচন করবেন, আপনি ফেসিবাদের দোসরদেরকে ডিসি বানায় দিচ্ছেন, ওরাই তো রিটার্নিং অফিসার হবে নাকি? তা এর বাইরে, প্রশাসন ক্যাডারের বাইরে, আপনি তো রিপোর্টার, 25টা ক্যাডার বাইরে আছে। রকেট সায়েন্স তো পড়তে হয় না ডিসি হইতে। ওরা প্রশাসন ক্যাডারের চাইতে শিক্ষিত বেশি। ওরা সবাই MA পাস লাগে, MSc পাস লাগে। আর প্রশাসন ক্যাডারে ডিগ্রি হলেই অ্যাপ্লাই করা যায়। আপনি ওখান থেকে নিতেন, 50% নিতেন, 60% নিতেন, নিয়ে প্রশাসন ক্যাডার থেকেও ওই যে 5% আছে ওটা বাইসে বার করতেন, করে আপনি 7 দিনের ওরিয়েন্টেশন দিয়ে ডিসি বানায় দিতেন। সমস্যা কী ছিল? আপনি ছিল না তো। এখন প্রশাসন ক্যাডার যার যার জায়গায় বসে আছে, তারা এখন খেলা করতেছে। এই যে অনেকেই মনে করে যে আগুন যে লাগলো সেক্রেটারিয়েটে, এই দেশ স্বাধীন হওয়ার পরে কোনদিন সেক্রেটারিয়েটে আগুন লাগছে? আগুন লাগে, শর্ট সার্কিট হলে এক জায়গায় লাগবে, এটা স্প্রেড করবে। হ্যাঁ, 2 সাইডে আগুন লাগে। কেমনে লাগে? কুকুর মরে থাকে 6 তলার উপরে, কেমনে লাগে? ওখানে গার্ড ছিল, সব ছিল, কেমনে সম্ভব? এই জন্য সন্দেহ হয়, সন্দেহ করে। কারণ বিপ্লবের পরে তো বিপ্লব থাকে। হ্যাঁ, এখন বেছে বেছে আপনার উপদেষ্টা, ছাত্র উপদেষ্টার জায়গা ফুরিয়ে গেল, এটা আর একটা সন্দেহ। আর পাইল না, ওখানে যা ফুরিয়ে গেল, LGID পড়ে, তথ্য পড়ে, অমুক পড়ে, এগুলি পড়ে। হ্যাঁ, এবং 6 তলায় আগুন লাগে, 8 তলা পর্যন্ত লাগে, 8 তলা বিল্ডিং, 8 তলা পর্যন্ত, 6 থেকে 8। আর শর্ট সার্কিট নিচে হইতে পারলো না, আর আগুন লাগলো এক প্রান্তে, আবার অন্য প্রান্তে গেল, কেমনে গেল? একবারে শর্ট সার্কিট সব জায়গায় হয়? হ্যাঁ, হলেও হইতে পারে, জানি না। সন্দেহটা এইভাবে তৈরি হয়, কারণ ফেসিবাদের দোষর সব জায়গা বসায় রাখছে এই সরকার, বসায় রাখছে। পুলিশ ওই যাত্রাবাড়িতে একটা ওই মেডিকেল হসপিটাল রেড করছে না, দিন ধার্য করে ঘোষণা দিয়ে না, 15টা কলেজের ছাত্ররা যা ওখানে অ্যাটাক করছে, পুলিশ 3 ঘন্টা পরে গেছে। অনেকে দোষ করে পুলিশ যায় নাই, পরে র্যাব গেছে, আর্মি গেছে, পুলিশ কেন যাবে? তারা তো ট্রমাটাইজ। আপনি পুলিশ যদি ওখানে কি করবে? দমন করতে টিয়ার গ্যাস মারবে, সাউন্ড গ্রেনেড মারবে, লাঠি চার্জ করবে, ফাঁকা গুলি মারবে, ইত্যাদি। তো তখন করে এই ফেসিবাদের গ্রুপ আইছে, জেলে ঢুকা। ওরা কেমনে করবে? ওদের তো ট্রমার থেকে বের করেন নাই তো। আপনি এতদিন গেল, আপনি পুলিশের এ পর্যন্ত কয়জন গুলি চালাইলো, কয়জন ছাত্র জনতাকে হত্যা করলো, কয়জন লুট করলো, আপনি বার করতে পারেন নাই তো, এখনো পারেন নাই। আপনি ওটা বার করে তাকে জেলে পাঠিয়ে দিতেন, বাকিগুলো সাধারণ ঘোষণা করে দিতেন, তাহলে তো ওরা টমার থেকে বেরিয়ে যেত, যে কয়েকদিন থাকতো। প্রত্যেকটা থানা লুট হয়েছে, প্রায় 75% থানা লুট হয়েছে, অস্ত্র সহ। অস্ত্র গেল কোথায়? অস্ত্র গেল কোথায়? 23 সালে 3.5 লাখ অস্ত্র, লাইসেন্স অস্ত্র বিতরণ হয়েছে। পরের বারে 2.5 লক্ষ অস্ত্র সব সরকারি দলের হাতে চলে গেছে। এই অস্ত্র কোথায়? আপনার যৌথ বাহিনী ড্রাইভ দিছে না অস্ত্র উদ্ধারের? কই অস্ত্র কোথায়? সেনাবাহিনীর সেনানিবাসে আর্মি চিফ নিজে বলেছে 662 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। এরা কোথায়? এর লিস্ট কোথায়? সব তো আওয়ামী লীগের যে অর্গানাইজার, ফেসিবাদের যে দোসর, সবগুলা এখন দেখি যে ভারতের নিউ মার্কেটে করে বাগানে বুগানে মিটিং করতেছে, এই করতেছে, সেই করতেছে। আরে 3 মাস ওবায়দুল কাদের দেশের লুকায় থেকে
স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জানাইলে আমরা গ্রেপ্তার করতাম। এখন আবার শোনা যায় নাকি এই উপদেষ্টাদেরই কারো বাসায় ছিল সে আশ্রয় নিয়ে, এটাও শুনছি। নির্ভরযোগ্য আমার কাছে প্রমাণ নাই, প্রমাণ দিতে পারবো না, সুতরাং বলছি না, এই জন্য নামও বলছি না, কিন্তু এটা শোনা যাচ্ছে। একটা ওবায়দুল কাদের সেকেন্ড ম্যান, হ্যাঁ, তারে আপনার শেখ হাসিনা পালায় গেল, এই দেশের ভিতরে থাকলো। তারপরে আপনার কি নগর আইসিটি প্রতিমন্ত্রী কি ছিল, পলক পলক, পলক আর হলো ফরেন মিনিস্টার একসাথে এয়ারপোর্টে ধরা পড়লো, একটা বিদেশ চলে গেল আর পলক জেলখানায় ঢুকলো। কারণ কি? কারণ কি? এগুলোর জবাব কে দিবেন? আমাদের একজন সাংবাদিক, নারী সাংবাদিক, হ্যাঁ, আমি জানি তিনি অনেক টাকার মালিক, জেলের নিচে 24 ঘন্টা আটকা রাখতে পারে নাই, কে সারাই দিছে বলেন? 6 খুনের আসামি সাবের হোসেন এক হিয়ারিং এ 6টাতে বেল হয়ে বেড়ায় গেছে। আপনি প্রথমে এসেই যত শীর্ষ সন্ত্রাসী আছে না, ওই শীর্ষ সন্ত্রাসী অমক অমক নাম ছিল না, সবগুলো বেল হয়ে গেছে। আপনি তো রিপোর্টার জানেন কেমনে বাড়াইলো এগুলি, কেমনে বাড়াইলো বলেন? তো সুতরাং আমি এই জন্য উদাহরণগুলো দিলাম যে সবখানে ক্ষত, বোঝেই নেই কোনটা শুরু করা উচিত, কিভাবে শুরু করা উচিত। এটা যদি রাজনীতিবিদ হতো, সে যদি পিছের সারির রাজনীতিবিদ হতো, তাহলেও বুঝতে পারতো আমার শুরুটা করতে হতো কি, যে রাজনৈতিক দলগুলোটিকে ডেকে আমরা কোনটা প্রায়োরিটি দেব, কোনটা সেকেন্ড প্রায়োরিটি, কোনটা কিভাবে শুরু করব, আলোচনা করে তাদেরকে কনফিডেন্সে নিয়ে যাত্রা শুরু করতো। এখন তো যে জায়গায় নিয়ে আইছে, আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের রিপোর্ট তো ফলতে যাচ্ছে, আমার মনে হয় ফলতে যাচ্ছে। তো এটা তো লেজকবরে করে কোনো কিছু নিয়ন্ত্রণ আমরা নাই। একেবারে শেষের দিকে চলে এসেছি। মাসুদ কামাল ভাই, তাহলে কি গণ অভ্যুত্থানের যে স্বপ্ন সেটা কি চুরি হয়ে যাচ্ছে? কে চুরি করছে? চুরি হলে তো একজন চোর লাগে, এখানে চোরটা কেটে তো বুঝতে পারছি না। শুনেন, গণ অভ্যুত্থানের স্বপ্নটা অসাধারণ ছিল, একটা বড় কাজ হয়েছিল এই দেশে, কিন্তু আনারের হাতে পড়ে জিনিসটা নষ্ট হচ্ছে। এবং এর দায় আমি শতকরা 100% দেব ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর ইউনূস লোক ভালো, ডক্টর ইউনূস মেধাবী, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক লিয়াজও খুবই স্ট্রং, সব ভালো, কিন্তু উনি সংগঠক হিসেবে জিরোর পাওয়ার কাছাকাছি, ওনার মার্কিং জিরোর কাছাকাছি থাকবে। কারণ উনি এমন এমন বিদঘুটে লোক কায়রে এনে ওনার উপদেষ্টা পরিষদে ঢুকাইছেন যারা কোনোই কাজের না। এবং এটা আমি প্রথম দিনই বলেছি যে এই টিম নিয়ে আপনি পিকনিকও করতে পারবেন না ঠিকঠাক মতো, দেশ চালানো তো দূরের কথা। প্রথম দিন থেকেই বলছি, এবং বলার ফলে আমি অনেক সমালোচিত হয়েছি। কিন্তু এই লোকগুলো তো আমি চিনি, আমাকে অনেক বলছে ভাই দেখেন না কি করে, ওই দেখতে দেখতে এই পর্যন্ত। এই লোকগুলো তো আমি চিনি, এরা তো নড়তেই পারবে না, হবে না। এবং উনি ভুল করেছেন, উনি কাউকে জিজ্ঞাসা করে, উনি দেশকে চিনেন না তো ভাই, এই দেশের অধিকাংশ মানুষকে উনি চিনেন না, এই দেশের মানুষের পালস উনি বুঝেন না। উনি বুঝেন ক্লিন্টনের পালস, উনি হিলারি ক্লিন্টনের পালস বুঝতে পারেন, কিন্তু উনি আমাদের পালস বুঝেন না, আমাদের পাবলিকের পালস বুঝেন না। এই জন্য কি দরকার উনি জানেন না। বাণিজ্য দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি ভাই, মানুষের ডেইলি প্রবলেম কি? বাজার দর, ডেইলি প্রবলেম, এটা প্রতিদিনের প্রবলেম। এই প্রবলেম উনি সলভ করার জন্য প্রথমে সালাউদ্দিন সাহেবকে আনছিলেন। সালাউদ্দিন সাহেব ভালো অর্থনীতিবিদ, উনি ওটা ভালোও করতেছেন, ওনাকে এখানে দিয়ে কী কারণে দিলেন এই কাজটা? তারপরে ওনাকে সরাই আনলেন করে সে নাকি সুপার স্মার্ট একজন ব্যক্তি, শেখ বশিরউদ্দিন। ওনার মতো স্মার্ট নাকি আর নাই ব্যবসায়ী জগতে। আবার ছাত্র হত্যার উনি আইসিনে কি করলেন? উনি আইসিনে প্রথম যে কাজটা, মানে আমরা আমাদের মতো পাবলিক এটা টের পাইলো, এটা তেলের দাম 8 টাকা বাড়াই দিলেন। তেলের দাম 8 টাকা বাড়াই থেকে পাবলিকের সুবিধা হয়েছে নাকি সিন্ডিকেটের সুবিধা হয়েছে? উনি আইসেই প্রমাণ করছেন উনি কাদের লোক, উনি হলো ওদের লোক। তো এই লোক, উনি এরকম মানুষ চিনেন। এবং আমি নির্ঘাত দেখতেছি যে খুবই খারাপ দিকে যাচ্ছে, খুবই খারাপ দিকে যাচ্ছে। জি আজিজ ভাই, মাত্র 50 সেকেন্ড আছে, যেটা মাসুদ কামাল ভাই বললেন খুবই খারাপের দিকে যাচ্ছে, আমরা আশার কথা শুনতে চাই। আসার কথা, এখন যে লাজে গোবর আসার কথা শোনার কোনো সুযোগ নেই, অলরেডি এটা আউলায় গেছে। এটা এক্ষুনি কালকেই পারলে রাজনৈতিক দলগুলোকে নিয়ে রাউন্ড টেবিল করুক। ফেসিবাদের বিরুদ্ধে এখনো সব দল জনগণ ঐক্যবদ্ধ আছে, অন্য কিছুতে আর এই সরকারের মনের দিক থেকে আর কোনো কোঅপারেশন নেই, ওই জায়গায় চলে গেছে।
এখন আমি বললাম না ফাটাবাসের সিপাহী রাজনৈতিক দল পড়ে গেছে, এই জন্য ধাক্কা দিতে পারতেছে না, নাহলে এটাকে ধাক্কা দিয়ে ফেরত এই আপদ ফেরত এখন বিদায় করে দেওয়া উচিত। মানে এই আপদ বিদায় করে দেওয়া উচিত এখন আর যাই হোক, থাকলে দেশ ক্রাইসিস। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল।